নমস্কার শ্রোতা বন্ধুরা, গল্পের ফেরিওয়ালা গ্রুপে আপনাদের সবাইকে স্বাগত। আজ আপনাদের জন্য আমাদের বিশেষ নিবেদন অমিত শিকারীর কলমে গোয়েন্দা অনিক সিরিজের একটা দুর্দান্ত মার্ডার মিস্ট্রি, মৃত্যুর প্রতিধ্বনি। গল্প পাঠে আবির অধিকারী, অনিকের ভূমিকায় অতনু ভট্টাচার্য, ঈশানীর ভূমিকায় বর্ণালী দে বর্মন, শর্মিলা ও কমলের স্ত্রীর ভূমিকায় মৌসুমী চক্রবর্তী, অরিত্রর ভূমিকায় রাজদীপ চক্রবর্তী, ইন্সপেক্টর রফিকের ভূমিকায় সুদীপ্ত সরকার, অম্বরীশের ভূমিকায় মৃন্ময় মান্না, আবহ সঙ্গীত রাজদীপ চক্রবর্তী, পোস্টার ডিজাইন RD ক্রিয়েশনস, সমগ্র পর্ব পরিকল্পনা পরিচালনায় টিম গল্পের ফেরিওয়ালা। শুরু হচ্ছে আজকের বিশেষ নিবেদন অমিত শিকারীর কলমে মৃত্যুর প্রতিধ্বনি। শহর কলকাতার বুকে এক ঝিরিঝিরি বৃষ্টির সন্ধ্যা। রাস্তার নিয়ন আলো ভেজা পিচের উপর প্রতিফলিত হয়ে এক অদ্ভুত মায়াবী পরিবেশ তৈরি করেছে। নিজের ছোট্ট কিন্তু গোছানো অফিসে বসে কফির কাপে চুমুক দিচ্ছিল শহরের অন্যতম সেরা প্রাইভেট ইনভেস্টিগেটর অনিক চৌধুরী। বয়স 35-এর কোঠায়, তীক্ষ্ণ চোখ আর বুদ্ধিদীপ্ত মুখ। গত কয়েক সপ্তাহ ধরে তেমন কোনো উল্লেখযোগ্য কেস হাতে নেই। একঘেয়েমি যখন প্রায় গ্রাস করতে চলেছে, তখনই বেজে উঠল ল্যান্ডলাইনটা। উপার থেকে ভেসে এলো এক নারী কণ্ঠ, কণ্ঠস্বরে উদ্বেগ আর চাপা কান্না স্পষ্ট। হ্যালো, আমি কি মিস্টার অনিক চৌধুরীর সাথে কথা বলছি? বলছি। আপনি কে বলছেন? আমার নাম ঈশানী সেন। আমার বাবা অরিন্দম সেন গতকাল রাতে মারা গিয়েছে। অরিন্দম সেন নামটা শোনা মাত্রই অনিকের কপালে একটা সূক্ষ্ম ভাঁজ পড়ল। শহরের অন্যতম বড় শিল্পপতি, খবরের কাগজে প্রায়ই তার নাম দেখা যায়। আমি অত্যন্ত দুঃখিত মিসেস সেন, কিন্তু পুলিশ তো নিশ্চয়ই তদন্ত করছে। পুলিশ তো বলছে স্বাভাবিক মৃত্যু, হার্ট অ্যাটাক, কিন্তু আমি জানি এটা স্বাভাবিক মৃত্যু নয়। আমার বাবাকে খুন করা হয়েছে। আপনি কেন এমনটা মনে করছেন? ফোনে সব কথা বলা সম্ভব নয়। আপনি কি একবার আমাদের বাড়িতে আসতে পারবেন? শান্তিনিবাসে, বালিগঞ্জ। আমি আসছি। ঠিকানাটা নোট করে নিয়ে বলল অনিক। আধ ঘন্টার মধ্যে অনিক পৌঁছে গেল শান্তিনিবাসের সামনে। বিশাল লোহার গেট, উঁচু পাঁচিল দিয়ে ঘেরা পুরনো দিনের প্রকাণ্ড বাড়ি। বৃষ্টির জলে ভেজা বাগান আর বাড়ির গায়ে জমে থাকা শ্যাওলা যেন এক থমথমে পরিবেশ তৈরি করেছে। দরজা খুলল এক মধ্যবয়সী পরিচারক। অনিককে সোজা নিয়ে যাওয়া হলো এক বিশাল বসার ঘরে। সেখানে সোফায় বসেছিলেন ঈশানী সেন, পরনে সাদা শাড়ি, চোখের নিচে কালি। শোকের মধ্যেও তার চেহারায় এক দৃঢ়তার ছাপ। ঈশানী উঠে দাঁড়িয়ে বলল, আসার জন্য ধন্যবাদ মিস্টার চৌধুরী। আপনার বাবা কোথায় মারা যান? লাইব্রেরি ঘরে, চলুন আপনাকে দেখাচ্ছি। লাইব্রেরি ঘরটা বাড়ির এক কোণে। হাজার হাজার বইয়ে ঠাসা ঘরটার একদিকে একটা বড় ডেস্ক আর চেয়ার, অন্য পাশে একটা পুরনো দিনের গ্রামাফোন রাখা। গতকাল রাতে বাবা এই ঘরেই বই পড়ছিলেন। সকালে পরিচারক এসে দরজা বন্ধ দেখে। অনেক ডাকাডাকির পর সাড়া না পেয়ে দরজা ভাঙা হয়। দেখা যায় বাবা তার আরাম কেদারায় নিথর হয়ে পড়ে আছেন। অনেক ঘরটা খুঁটিয়ে দেখতে শুরু করলো। আপাত দৃষ্টিতে অস্বাভাবিক কিছুই নেই। পুলিশ তাদের কাজ সেরেই চলে গেছে। ডাক্তার কি বলেছেন? ফ্যামিলি ডক্টর আর পুলিশ দুজনেই বলছে ম্যাসিভ কার্ডিয়াক অ্যারেস্ট। বাবার হার্টেরও সমস্যা ছিল। তাহলে আপনার সন্দেহের কারণটা কি? অনেক ঈশানীর চোখের দিকে তাকিয়ে প্রশ্ন করল। ঈশানী কয়েক মুহূর্ত চুপ করে থেকে এগিয়ে গেল গ্রামোফোনটার দিকে। বাবা গান শুনতে খুব ভালোবাসতেন, বিশেষ করে পুরনো দিনের বাংলা গান। গতকাল রাতেও উনি রেকর্ড বাজিয়েছিলেন, কিন্তু আমরা যখন ঘরে ঢুকি তখন দেখি রেকর্ডটা শেষ হয়ে গিয়ে পিনটা শেষ খাঁজে আটকে শুধু একটা অদ্ভুত খসখস শব্দ করছে। এতে অস্বাভাবিক কি আছে? অস্বাভাবিক হলো রেকর্ডটা বাবার প্রিয় একটা গানের, কিন্তু রেকর্ডের মাঝখানে একটা গভীর আঁচড়ের দাগ। মনে হচ্ছে কোনোভাবে জোর করে পিনটা সেখান থেকে সরিয়ে দেওয়া হয়েছে।
আর সবচেয়ে অদ্ভুত বিষয় হলো বাবার ডান হাতের আঙুলগুলো কালশিটে পড়া আর শক্ত হয়ে মুঠো করা ছিল, যেন উনি শেষ মুহূর্তে খুব জোরে কিছু একটা আঁকড়ে ধরতে চেয়েছিলেন। অনেক ঝুঁকে গ্রামোফোনটা দেখল। সত্যি রেকর্ডের ওপর একটা অস্বাভাবিক দাগ। সে ঈশানীর দিকে ফিরল। পুলিশ কি এই বিষয়গুলো লক্ষ্য করেনি? করেছে, কিন্তু ইন্সপেক্টর রফিক আহমেদ বললেন এগুলো নাকি মৃত্যুর আগের মুহূর্তের মাংসপেশির খিঁচুনির কারণে হতে পারে। উনি আমার কথাকে কোনো গুরুত্বই দেননি। উনি কেসটা বন্ধ করে দিতে চান। অনেক কিছুক্ষণ চুপ করে রইল। ঘরটার পরিবেশ, ঈশানীর কথা, ভাঙা রেকর্ড সব মিলিয়ে তার মনে একটা খটকা তৈরি হলো। এটা শুধু স্বাভাবিক মৃত্যু বলে মেনে নিতে মন চাইছে না। মনে হচ্ছে এই শান্ত বাড়িটার দেওয়ালে কোনো এক ভয়ঙ্কর সত্য চাপা পড়ে আছে। ঠিক আছে মিসেস সেন, আমি এই কেসটা নিচ্ছি, তবে সত্যিটা খুঁজে বের করা সহজ হবে না। আমি জানি, কিন্তু আমার বাবার আত্মার শান্তির জন্য সত্যিটা সামনে আসা দরকার। অনেক ঘরটা থেকে বেরোনোর আগে শেষবারের মতো আরাম কেদারটার দিকে তাকালো, যেখানে অরিন্দম সেনের নিথর দেহটা পাওয়া গিয়েছিল। তার মনে হলো চেয়ারটা যেন কোনো এক না বলা গল্পের সাক্ষী হয়ে বসে আছে। এক মৃত্যুর প্রতিধ্বনি যেন ঘরটার বাতাসে ভেসে বেড়াচ্ছে। কিন্তু সেই প্রতিধ্বনি শোনার কান কজনের আছে? ঈশানীর কাছ থেকে প্রাথমিক সম্মতি পাওয়ার পর অনেক চৌধুরী বুঝতে পারছিল এই রহস্যের জট ছাড়াতে হলে তাকে শান্তিনিবাসের প্রতিটি কোণ এবং প্রতিটি সদস্যকে ভালোভাবে জানতে হবে। এই পুরনো বাড়ির দেওয়ালগুলো শুধু ইট পাথরের নয়, এর মধ্যে মিশে আছে দীর্ঘদিনের জমে থাকা ক্ষোভ, লোভ আর গোপন ষড়যন্ত্র। মিসেস সেন, আপনার বাবার মৃত্যুর রাতে এই বাড়িতে কারা কারা উপস্থিত ছিলেন? কফির কাপে চুমুক দিয়ে প্রশ্ন করল অনিক। ঈশানী একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, আমি, আমার সৎ মা শর্মিলা সেন, আমার দাদা অরিত্র আর আমাদের পুরনো পরিচারক রতন কাকু। আপনার সৎ মা এবং দাদার সাথে আপনার বাবার সম্পর্ক কেমন ছিল? বাইরে থেকে দেখলে সবাই বলতো পারফেক্ট ফ্যামিলি, কিন্তু সত্যিটা ছিল অন্যরকম। বাবা মারা যাওয়ার কয়েক মাস আগে থেকেই বাড়িতে একটা চাপা উত্তেজনা ছিল, বিশেষ করে বাবার উইল নিয়ে। উইল? উইলে কি ছিল? বাবা সম্প্রতি তার উইল পরিবর্তন করার কথা ভাবছিলেন। তার বেশিরভাগ সম্পত্তি তিনি একটা ট্রাস্টে দান করতে চেয়েছিলেন। এই নিয়েই আমার সৎমা শর্মিলা আর দাদা অরিত্রের মধ্যে প্রায় কথা কাটাকাটি হতো। অনেক বুঝতে পারল মোটিভ বা উদ্দেশ্য খুঁজে পাওয়া খুব একটা কঠিন হবে না। সে একে একে সবার সাথে কথা বলার সিদ্ধান্ত নিল। প্রথমেই সে গেল শর্মিলা সেনের ঘরে। বছর 40-এর সুন্দরী মহিলা, শোকের লেশমাত্র নেই তার মুখে, বরং কেমন যেন একটা মুক্তির ছাপ। শর্মিলা শান্ত কিন্তু শীতল গলায় বলল, দেখুন মিস্টার চৌধুরী, অরিন্দম নিজের ইচ্ছায় চলে গেছেন। ওর হার্টের অবস্থা ভালো ছিল না, পুলিশও তাই বলেছে। ঈশানী বরাবরই একটু বেশি আবেগপ্রবণ। ঘটনার রাতে আপনি কোথায় ছিলেন ম্যাডাম? আমি আমার ঘরেই ছিলাম, ঘুমের ওষুধ খেয়ে ঘুমিয়ে পড়েছিলাম। অরিন্দমের সাথে আমার সম্পর্কটা ঠিক স্বাভাবিক ছিল না। আমরা এক ছাদের নিচে দুটো আলাদা মানুষ ছিলাম মাত্র। শর্মিলার নিষ্পৃহ উত্তরে অনিকের সন্দেহ আরও দৃঢ় হলো। এরপর অনিক গেল অরিন্দম সেনের ছেলে অরিত্রর কাছে। উদ্ধত বোহেমিয়ান চেহারা। বাবার মৃত্যুর জন্য তার মধ্যে কোনো শোকের চিহ্ন দেখা গেল না। অরিত্র সিগারেট ধরাতে ধরাতে বলল, হ্যাঁ, বাবার সঙ্গে আমার মতের মিল ছিল না। উনি চাইতেন আমি ওনার মতন বিজনেসম্যান হই, আর আমি চেয়েছিলাম নিজের মতন বাঁচতে। উইল নিয়ে ঝামেলা অবশ্যই ছিল। বাবা তার সারা জীবনের উপার্জন একটা ট্রাস্টকে দিয়ে দেবেন, আর আমরা বসে বসে আঙুল চুষবো? এটা তো হতে পারে না। তাহলে আপনি বলতে চাইছেন আপনার বাবা মারা যাওয়াতে আপনার সুবিধাই হয়েছে? অনিকের প্রশ্নে অরিত্রর চোখে আগুন জ্বলে উঠল। কি বলতে চাইছেন আপনি? আমি বাবাকে খুন করেছি? ফালতু কথা। বরং ওই শর্মিলা আন্টিকে জেরা করুন। বাবার টাকা ছাড়া আর কিসে ওর আগ্রহ ছিল? সবার সাথে কথা বলে অনিকের মনে হলো প্রত্যেকেই একে অপরের দিকে আঙুল তুলছে।
শেষে সে গেল পরিচারক রতনের কাছে। বয়সের ভারী কিছুটা নুব্জ, কিন্তু চোখ দুটো এখনো সজাগ। রতনবাবু, আপনি তো অরিন্দম বাবুকে অনেকদিন ধরে দেখছেন। সেই রাতে অস্বাভাবিক কিছু কি আপনার চোখে পড়েছিল? রতন প্রথমে ইতস্তত করল, তারপর ভয়ে ভয়ে নিচু গলায় বলল, বাবু রাতে লাইব্রেরিতে যাওয়ার আগে একজনের সাথে ফোনে খুব চিৎকার করে কথা বলছিলেন। আমি সবটা শুনতে পাইনি, তবে ওই বিশ্বাসঘাতক, সব ফাঁস করে দেব, এই সব কথা কানে এসছিল। কার সাথে কথা বলছিলেন আপনি জানেন? না দাদা বাবু, তবে ফোনটা রাখার পর বাবু খুব রেগেছিলেন। বিড়বিড় করে বলছিলেন কালকেই এর একটা হেস্ত নেস্ত করতে হবে। এই নতুন তথ্যটা অনেকের কাছে খুব গুরুত্বপূর্ণ মনে হলো। তার মানে এই খুনের সাথে বাইরের কোনো লোকও জড়িত থাকতে পারে। সবার সাথে কথা বলা শেষ করে অনেক আবার ফিরে এলো সেই লাইব্রেরি ঘরে। ঘরটা এখন আগের চেয়েও বেশি রহস্যময় মনে হচ্ছে। সে আবার ঝুঁকে গ্রামোফোনটা দেখতে লাগলো। রেকর্ডের ওপরের আঁচড়ের দাগটা খুব অদ্ভুত, যেন কেউ ইচ্ছাকৃতভাবে পিনটা এক জায়গা থেকে অন্য জায়গায় সরিয়ে দিয়েছে। হঠাৎ তার চোখ পড়ল অরিন্দম সেনের আরাম কেদারা ঠিক নিচে, কার্পেটের ওপর। খুব ছোট, প্রায় চোখেই পড়ে না এমন একটা জিনিস। অনেক ঝুঁকে সেটা তুলে নিল। একটা ছোট্ট ছেঁড়া কাগজের টুকরো, মনে হচ্ছে কোনো বইয়ের পাতা বা ডায়েরির অংশ। অনেক সাবধানে কাগজের টুকরোটা আলোর সামনে ধরল। তাতে পেন্সিল দিয়ে লেখা একটা সাংকেতিক শব্দ। পরিষ্কার পড়া যাচ্ছে না, তবে কয়েকটা অক্ষর বোঝা যাচ্ছে। লোটাস 7। লোটাস 7 এর মানে কি? কোনো বইয়ের নাম, কোনো কোট, নাকি কোনো জায়গার ঠিকানা? অনেক বুঝতে পারল অরিন্দম সেনের শক্ত করে মুঠো করা হাতের আঙুলের ফাঁক থেকেই হয়তো এই কাগজের টুকরোটা পড়ে গেছে। মৃত্যুর আগে তিনি সম্ভবত এটাই আঁকড়ে ধরেছিলেন। এই সাংকেতিক শব্দটাই হয়তো এই মৃত্যু রহস্যের চাবিকাঠি। শান্তিনিবাসের আপাত শান্ত পরিবেশের গভীরে যে ষড়যন্ত্রের জাল বোনা আছে, অনিক চৌধুরী এখন সেই জালের প্রথম সুতোটা খুঁজে পেয়েছে। কিন্তু এই সুতো ধরে টান দিলে কেঁচো খুঁড়তে গিয়ে সাপ বেরিয়ে আসবে না তো? লোটাস 7 এই অদ্ভুত সাংকেতিক শব্দটি পাওয়ার পর অনিক চৌধুরীর মাথায় একটাই চিন্তা ঘুরপাক খাচ্ছিল, এর অর্থ কি? এটা কি কোনো কিছুর নাম, কোনো ঠিকানা, নাকি কোনো গোপন সংকেত? অরিন্দম সেন মৃত্যুর আগে এই কাগজের টুকরোটি কেন আঁকড়ে ধরেছিলেন? অনেক শান্তিনিবাস থেকে বেরিয়ে সোজা নিজের অফিসে ফিরে এলো। রাত তখন প্রায় 11টা। কফি বানিয়ে সে বসলো তার ল্যাপটপ নিয়ে। লোটাস 7 লিখে ইন্টারনেটে সার্চ শুরু করলো, কিন্তু ফলাফল হতাশাজনক। বিভিন্ন কোম্পানির নাম, সফটওয়্যার, এমনকি ফুলের দোকানের নামও উঠে এলো, কিন্তু কোনোটি অরিন্দম সেনের মতো একজন শিল্পপতির মৃত্যুর সাথে সম্পর্কিত বলে মনে হলো না। হঠাৎ তার মনে হলো অরিন্দম সেন একজন বইপ্রেমী মানুষ ছিলেন। লোটাস 7 কি কোনো বইয়ের কোড হতে পারে? তিনি শান্তিনিবাসের লাইব্রেরির কথা ভাবলেন। হাজার হাজার বইয়ের মধ্যে একটা নির্দিষ্ট বই খুঁজে বের করা প্রায় অসম্ভব। পরদিন সকালে অনেক আবার শান্তিনিবাসে হাজির হলো। ঈশানী সেনকে সে কাগজের টুকরোটা দেখালো। লোটাস 7, এই শব্দটা কি আপনার পরিচিত? ঈশানী অবাক হয়ে কাগজের টুকরোটার দিকে তাকিয়ে থাকলো। না তো, এমন কিছু তো আগে কখনো দেখিনি। বাবা কি কোনো ক্লাবের সদস্য ছিলেন? হতে পারে। আচ্ছা, আপনার বাবার কি কোনো ব্যক্তিগত ডায়েরি ছিল? হ্যাঁ ছিল। বাবা রোজ রাতে শোয়ার আগে ডায়েরি লিখতেন, কিন্তু পুলিশ তো সেটা নিয়ে গেছে। অনেক বুঝলো এবার তাকে ইন্সপেক্টর রফিক আহমদের মুখোমুখি হতে হবে। ইন্সপেক্টর রফিক আহমদ শহরের একজন সৎ কিন্তু একগুঁয়ে পুলিশ অফিসার। তিনি একবার যা ঠিক করেন তা থেকে তাকে নড়ানো খুব কঠিন।
অনেক লালবাজারে ইন্সপেক্টর রফিকের অফিসে গেল। রফিক তাকে দেখে খুব একটা খুশি হলেন না। আপনি আবার এখানে মিস্টার চৌধুরী? আমি তো আগেই বলেছি এটা একটা স্বাভাবিক মৃত্যুর ঘটনা। আমি তা মনে করি না ইন্সপেক্টর। অরিন্দম সেনের ঘর থেকে আমি এটা পেয়েছি। সে কাগজের টুকরোটা রফিকের টেবিলের উপর রাখল। রফিক আহমেদ ভ্রু কুঁচকে কাগজটা দেখলেন। এতে কি প্রমাণ হয়? এটা যে কোনো কিছু হতে পারে। হতে পারে, কিন্তু আমি অরিন্দম সেনের ডায়েরিটা একবার দেখতে চাই। হয়তো এর কোনো সূত্র সেখানে পাওয়া যেতে পারে। প্রথমে রাজি না হলেও অনেকের যুক্তির কাছে হার মেনে রফিক অনিচ্ছা সত্ত্বেও ডায়েরিটা দেখার অনুমতি দিলেন। অরিন্দম সেনের ডায়েরিটা ছিল চামড়ায় বাঁধানো, পুরনো। অনেক পাতা উল্টাতে শুরু করলো। বেশিরভাগ পাতাতেই ব্যবসার হিসেব, দৈনন্দিন জীবনের কথা লেখা। কিন্তু মৃত্যুর কয়েক সপ্তাহ আগের পাতাগুলোয় কিছু অদ্ভুত লেখা চোখে পড়ল। একটা পাতায় লেখা, বিশ্বাস করতে পারছি না ও আমার সঙ্গে এমনটা করতে পারলো। আমার নিজের রক্ত, এতদিনের বিশ্বাস সব এক মুহূর্তে ভেঙে দিল। কিন্তু আমি ওকে ছাড়বো না, সব প্রমাণ আমার হাতে। এই লেখাটা স্পষ্টতই অরিত্রর দিকে ইঙ্গিত করছে। কিন্তু পরের কয়েকটা পাতায় শর্মিলা সেনকে নিয়েও কিছু কথা লেখা ছিল। শর্মিলার লোভ দিন দিন বাড়ছে। ও হয়তো ভুলে গেছে যে আমি ওর অতীত সম্পর্কে সব জানি। ওকে এবার থামানোর সময় এসছে। ডায়েরিটা পড়তে পড়তে অনেকের মনে হলো অরিন্দম সেন তার চারপাশের মানুষগুলোকে নিয়ে একটা গভীর ষড়যন্ত্রের আঁচ পেয়েছিলেন। তিনি হয়তো কোনো পদক্ষেপ নেওয়ার আগেই খুন হয়ে গেলেন। অনেক ডায়েরির শেষ পাতাগুলো খুব মনোযোগ দিয়ে দেখতে লাগলো। হঠাৎ একটা এন্ট্রিতে তার চোখ আটকে গেল। মৃত্যুর ঠিক 2 দিন আগে লেখা। অবশেষে সব প্রমাণ একত্রিত করতে পেরেছি। ব্ল্যাক লোটাসের পাপের সাম্রাজ্য এবার ধ্বংস হবে। আমার পুরনো বন্ধু কমল আমাকে সাহায্য করবে। সংকেত আগের মতোই, লোটাস 7। অনেকের শির দাঁড়া দিয়ে একটা ঠান্ডা স্রোত বয়ে গেল। ব্ল্যাক লোটাস, এটা কি কোনো আন্ডারওয়ার্ল্ড চক্রের নাম? আর কমল, এই কমল কি? অনেক রফিককে ডায়েরির ওই পাতাটা দেখালো। রফিকের মুখেও এবার চিন্তার ভাঁজ। তিনি কম্পিউটার ডেটাবেস ঘাঁটতে শুরু করলেন। কয়েক মিনিট পরেই স্ক্রিনে তথ্য ভেসে উঠল। ব্ল্যাক লোটাস শহরের একটা অন্যতম বড় সিন্ডিকেট। তারা মূলত দুর্লভ প্রত্নতাত্ত্বিক জিনিসপত্র পাচার এবং কালো টাকার কারবার করে। কিন্তু তাদের কার্যকলাপ এতটাই গোপনে হয় যে পুলিশ কখনো তাদের মূল পর্যন্ত পৌঁছতে পারেনি। রফিকের গলায় এবার উত্তেজনা। তার মানে অরিন্দম সেন এই সিন্ডিকেটের ব্যাপারে কিছু জেনে ফেলেছিলেন। শুধু জেনেই ফেলেননি ইন্সপেক্টর, তিনি তাদের বিরুদ্ধে প্রমাণও জোগাড় করে ফেলেছিলেন। আর সেই কারণেই হয়তো তাকে মরতে হয়েছে। এখন প্রশ্ন হলো, লোটাস 7 সংকেতটার মানে কি? আর এই কমলই বা কে? তদন্ত একটা নতুন মোড় নিল। এটা আর শুধু একটা পারিবারিক ষড়যন্ত্রের মধ্যে সীমাবদ্ধ নেই। এর শিকড় ছড়িয়ে আছে আন্ডারওয়ার্ল্ডের গভীরে। অনেক ডায়েরি থেকে কমলের নামের সূত্র ধরে অরিন্দম সেনের পুরনো বন্ধুদের তালিকা ঘাঁটতে শুরু করলো। সে জানতে পারল কমল মিত্র নামে অরিন্দম সেনের এক পুরনো বন্ধু ছিলেন। পেশায় তিনি ছিলেন একজন প্রত্নতত্ত্ববিদ। কিন্তু 10 বছর আগে এক রহস্যজনক দুর্ঘটনায় তিনি মারা যান। তাহলে অরিন্দম সেন কার কথা লিখছিলেন? একজন মৃত মানুষ কিভাবে তাকে সাহায্য করবে? রহস্য আরও ঘনীভূত হলো। অনেক বুঝতে পারল লোটাস 7-এর রহস্য ভেদ করতে হলে তাকে কমল মিত্রের অতীত খুঁজতে হবে। কিন্তু একজন মৃত মানুষের অতীত খোঁজা আর ভূতের সাথে লড়াই করা প্রায় এক ব্যাপার। অনেক বেরিয়ে আসার সময় ইন্সপেক্টর রফিক তাকে বললেন, মিস্টার চৌধুরী, এবার থেকে সাবধানে থাকবেন। আপনি যাদের পেছনে লেগেছেন তারা খুব ভয়ঙ্কর। অনেক শুধু মুচকি হাসল।
বিপদকে সে ভয় পায় না, বরং বিপদই তাকে টানে। সে জানে এই সাংকেতিক শব্দের মায়াজাল ভেদ করতে পারলেই বেরিয়ে আসবে অরিন্দম সেনের মৃত্যুর পেছনের আসল সত্য। কমল মিত্র একজন প্রত্নতত্ত্ববিদ, যিনি 10 বছর আগে এক রহস্যজনক দুর্ঘটনায় মারা গেছেন। অরিন্দম সেনের ডায়েরিতে এই মৃত বন্ধুর নাম পাওয়ার পর অনেকের মনে হলো সে একটা গোলক ধাঁধায় আটকে পড়েছে। একজন মৃত মানুষ কিভাবে অরিন্দম সেনকে সাহায্য করতে পারে? লোটাস 7-এর সংকেতের সাথেই বা তার কি সম্পর্ক? অনেক ঠিক করলো তাকে কমল মিত্রের অতীত সম্পর্কে জানতে হবে। সে পুরনো খবরের কাগজের আর্কাইভ এবং পুলিশের ফাইল ঘাঁটতে শুরু করলো। 10 বছর আগের এক ফাইল থেকে জানা গেল কমল মিত্র কলকাতার বাইরে এক প্রত্নতাত্ত্বিক খনন কার্যের সাইটে এক দুর্ঘটনায় মারা যান। বলা হয়েছিল মাটির ধস নেমে তার মৃত্যু হয়, কেসটা দুর্ঘটনা হিসাবেই বন্ধ করে দেওয়া হয়েছিল। কিন্তু অনেকের খটকা লাগলো। ব্ল্যাক লোটাস সিন্ডিকেট দুর্লভ প্রত্নতাত্ত্বিক জিনিস পাচার করে, কমল মিত্র ছিলেন একজন প্রত্নতত্ত্ববিদ। এই দুটো বিষয়ের মধ্যে কি কোনো যোগসূত্র থাকতে পারে? অনেক কমল মিত্রের পরিবারের খোঁজ করতে শুরু করলো। অনেক চেষ্টার পর সে জানতে পারল কমল মিত্রের স্ত্রী এবং এক মেয়ে এখনো কলকাতায় থাকেন, তবে খুব সাধারণ জীবনযাপন করেন। অনেক তাদের বালিগঞ্জের একটি পুরনো ফ্ল্যাটে গিয়ে হাজির হলো। দরজা খুললেন এক মধ্যবয়সী মহিলা, কমল মিত্রের স্ত্রী রমা মিত্র। তার চোখে মুখে এখনো 10 বছর আগের সেই দুর্ঘটনার ছাপ স্পষ্ট। অনেক নিজের পরিচয় দিয়ে অরিন্দম সেনের কেসের কথা বলতেই তিনি চমকে উঠলেন। অরিন্দম বাবু মারা গেছেন? কি আশ্চর্য! কমল চলে যাওয়ার পর থেকে আমাদের সাথে আর কোনো যোগাযোগ ছিল না। আমি কি আপনার সাথে কমলবাবুর ব্যাপারে কিছু কথা বলতে পারি? এটা অরিন্দম সেনের কেসের জন্য খুব জরুরি। রমা মিত্র অনেককে ভেতরে আসতে বললেন। ঘরটা খুব সাধারণ, কিন্তু ছিমছাম করে গোছানো। ম্যাডাম, আপনার কি কখনো মনে হয়েছে যে আপনার স্বামীর মৃত্যুটা নিছক দুর্ঘটনা ছিল না? অনেকের প্রশ্নে রমা মিত্র চোখ ছলছল করে উঠল। প্রথম মনে হতো ও যে সাইটে কাজ করতে গিয়েছিল সেখান থেকে ফেরার কিছুদিন আগে খুব চিন্তিত ছিল। বলতো ও এমন কিছু খুঁজে পেয়েছে যা দেশের ইতিহাস বদলে দিতে পারে, কিন্তু কি পেয়েছে তা কখনো পরিষ্কার করে বলেনি। শুধু বলতো কিছু অসাধু লোক এর পিছনে লেগেছে। ব্ল্যাক লোটাস নামে কিছু শুনেছিলেন? নামটা শোনা মাত্রই রমা মিত্রর মুখ ফ্যাকাশে হয়ে গেল। হ্যাঁ, ও বলতো ব্ল্যাক লোটাস নামের একটা চক্র ওই ঐতিহাসিক জিনিসটা হাতিয়ে নিতে চায়। ও নাকি তাদের বিরুদ্ধে প্রমাণ জোগাড় করছিল। তাহলে আপনি পুলিশকে এসব কথা বলেননি কেন? ভয়ে বলিনি মিস্টার চৌধুরী। আমার একটা ছোট মেয়ে ছিল, ওরা খুব প্রভাবশালী লোক। আমার মনে হয়েছিল চুপ করে থাকাটাই আমাদের জন্য নিরাপদ। অনেকের কাছে পুরো ব্যাপারটা এখন জলের মতো পরিষ্কার হয়ে গেল। কমল মিত্র ব্ল্যাক লোটাসের কোনো গোপন রহস্য জেনে ফেলেছিলেন এবং প্রমাণ জোগাড় করছিলেন, তাই তাকে পথের কাঁটা ভেবে সরিয়ে দেওয়া হয়। অরিন্দম সেন হয়তো সম্প্রতি তার বন্ধুর পুরনো সেই অসমাপ্ত কাজ শেষ করার চেষ্টা করছিলেন। আচ্ছা, লোটাস 7 এই সাংকেতিক শব্দটা কি আপনার পরিচিত? অনেক শেষ চেষ্টা করল। রমা মিত্র কিছুক্ষণ ভাবলেন, তারপর হঠাৎ তার চোখ উজ্জ্বল হয়ে উঠল। হ্যাঁ, মনে পড়েছে। কমল প্রায়ই এই শব্দটা ব্যবহার করত। এটা আসলে কোনো সাংকেতিক শব্দ নয়, এটা একটা বইয়ের রেফারেন্স। বইয়ের রেফারেন্স? হ্যাঁ, কমলের একটা প্রিয় বই ছিল, দ্য লস্ট ট্রেজার অফ পলাশ। সেই বইয়ের 7ম অধ্যায়ের নাম ছিল দ্য রিডল অফ দ্য ব্ল্যাক লোটাস। বইয়ের প্রতিটা পাতায় ও কিছু না কিছু নোট লিখে রাখত। লোটাস 7 মানে হলো ওই বইয়ের 7ম অধ্যায়। অনেক উত্তেজনায় প্রায় লাফিয়ে উঠল। অবশেষে সে সংকেতের মানে খুঁজে পেয়েছে। বইটা কি আপনার কাছে আছে?
হ্যাঁ আছে, কমলের সব বই আমি যত্ন করে তুলে রেখেছি। রমা মিত্র ভেতর থেকে ধুলো মাখা একটা পুরনো বই নিয়ে এলেন। অনেক কাঁপা কাঁপা হাতে বইটা নিল। সে সরাসরি 7ম অধ্যায়টা খুলল। অধ্যায়ের নাম দ্য রিডল অফ দ্য ব্ল্যাক লোটাস। পাতা উল্টাতে গিয়ে অনেক দেখল কমল মিত্র পেন্সিল দিয়ে পাতার মার্জিনে ছোট ছোট করে অনেক কিছু লিখে রেখেছেন। বেশিরভাগই দুর্বোধ্য সংকেত আর চিহ্ন। কিন্তু 7ম অধ্যায়ের শেষ পাতায় একটা লাইনের নিচে আন্ডারলাইন করা এবং পাশে লেখা, The key is not in the words, but in the silence between them. Look for the vault. A is known the location. চাবিটা শব্দে নয়, তাদের মাঝের নীরবতায়। ভল্টটা খোঁজো, ঠিকানাটা এ এস জানে। এ এস এর মানে কি? অরিন্দম সেন। তার মানে অরিন্দম সেন সেই ভল্টের ঠিকানা জানতেন, যেখানে কমল মিত্র ব্ল্যাক লোটাসের বিরুদ্ধে সমস্ত প্রমাণ লুকিয়ে রেখেছিলেন। এখন প্রশ্ন হলো, সেই ভল্টটা কোথায়? অরিন্দম সেন কি সেই ঠিকানাটা কোথাও লিখে রেখে গেছেন? অনেক রমা মিত্রকে ধন্যবাদ জানিয়ে বইটা সাথে নিয়ে বেরিয়ে এলো। সে বুঝতে পারছিল সে রহস্যের খুব কাছাকাছি পৌঁছে গেছে। শান্তিনিবাসে ফিরে গিয়ে তাকে এমন একটা জায়গা খুঁজতে হবে যেখানে অরিন্দম সেন কোনো গোপন তথ্য লুকিয়ে রাখতে পারেন। শান্তিনিবাসের সেই লাইব্রেরি ঘর যেখানে অরিন্দম সেন খুন হয়েছিলেন, সেখানে কি লুকিয়ে আছে আসল রহস্যের চাবিকাঠি? যে গ্রামোফোনটা বন্ধ হয়ে গিয়েছিল, যে রেকর্ডটায় আঁচড়ের দাগ ছিল, সেগুলোর সাথে কি ভল্টের কোনো সম্পর্ক আছে? অনেকের মনে হলো অরিন্দম সেনের মৃত্যুর প্রতিধ্বনি তাকে সঠিক পথ দেখাচ্ছে। এখন শুধু সেই নীরবতার ভাষা বুঝতে পারলেই কেল্লা ফতে। The key is not in the words, but in the silence between them. Look for the vault. A.S. knows the location. কমল মিত্রের বইতে পাওয়া এই সূত্রটা অনিক চৌধুরীকে নতুন করে ভাবাতে শুরু করলো। অরিন্দম সেন A.S. সেই গোপন ভল্টের ঠিকানা জানতেন। সেখানে ব্ল্যাক লোটাস সিন্ডিকেটের বিরুদ্ধে সমস্ত প্রমাণ রাখা আছে, কিন্তু ঠিকানাটা কোথায়? অরিন্দম সেন নিশ্চয়ই সেটা এমন কোনো জায়গায় লুকিয়ে রেখে গেছেন যা কেবল একজন বুদ্ধিমান মানুষই খুঁজে বের করতে পারবে। অনেকের মন বারবার তাকে টেনে নিয়ে যাচ্ছিল শান্তিনিবাসের সেই লাইব্রেরি ঘরে। তার দৃঢ় বিশ্বাস সব রহস্যের কেন্দ্রবিন্দু ওই ঘরটাই। সে আবার শান্তিনিবাসে ফিরে এলো। ঈশানী সেন অধীর আগ্রহে তার জন্য অপেক্ষা করছিল। অনেক তাকে কমল মিত্রের বই এবং সে সূত্রের কথা খুলে বলল। ভল্ট? বাবা তো কখনো কোনো ভল্টের কথা বলেননি। তিনি হয়তো সরাসরি বলেননি, কিন্তু কোনো না কোনো সংকেত নিশ্চয়ই রেখে গেছেন। অনেক সোজা লাইব্রেরি ঘরে চলে গেল। তার চোখ আবার পড়ল সেই গ্রামোফোনটার ওপর। নীরবতার অন্তরালে থাকা চাবি, এই কথাটার সাথে কি এর কোনো যোগ আছে? গান তো শব্দের সমাহার, কিন্তু গানের মাঝেও তো নীরবতা থাকে। দুটো গানের মাঝের ফাঁক বা রেকর্ডের শেষ খাঁজ, যেখানে পিনটা আটকে গিয়ে শুধু খসখস শব্দ হচ্ছিল। অনেক ঈশানীকে জিজ্ঞেস করলো, আপনার বাবা কোন গানটা শুনছিলেন? সতীনাথ মুখোপাধ্যায়ের জীবনে যদি দীপ জ্বালাতে নাহি পারো। রেকর্ডটা একবার বাজানো যাবে? ঈশানী সাবধানে রেকর্ডটা গ্রামোফোনে সেট করে দিল। বেজে উঠল সেই কালো জয়ী গানের বিষণ্ণ সুর। গানটা চলতে চলতে হঠাৎ এক জায়গায় এসে পিনটা আটকে গেল, ঠিক সেই আঁচড়ের দাগের ওপর, এবং একটা কর্কশ শব্দ হতে লাগলো। এই তো এখানেই তো অস্বাভাবিকতা। এই আঁচড়ের দাগটা ইচ্ছাকৃতভাবে করা হয়েছে। গানের স্বাভাবিক নীরবতাকে ভেঙে একটা কৃত্রিম নীরবতা তৈরি করা হয়েছে।
সে ঝুঁকে খুব মনোযোগ দিয়ে রেকর্ডটা দেখতে লাগলো। আঁচড়ের দাগটা ঠিক পাশে লেবেলের ওপর খুব সূক্ষ্মভাবে পেন্সিলের আঁচড়ে কিছু লেখা, খালি চোখে প্রায় দেখাই যায় না। অনেক তার পকেট থেকে একটা ম্যাগনিফাইং গ্লাস বের করলো। কাঁচের নিচে অক্ষরগুলো স্পষ্ট হয়ে উঠল, C4, সেলফ 3, বুক 8। পেয়ে গেছি। এটা একটা লাইব্রেরি কোড, কলাম 4, দাগ 3, বই 8। ঈশানী আর অনেক দ্রুত লাইব্রেরির বইয়ের তাকগুলোর দিকে এগিয়ে গেল। বিশাল লাইব্রেরিতে কলাম আর তাক নাম্বার দেওয়া ছিল। তারা C4 খুঁজে বের করলো। তারপর 3 নম্বর তাকের দিকে নজর দিল। বাঁদিক থেকে গুনতে শুরু করে 8 নম্বর বইটা অনেক সাবধানে বের করে আনলো। বইটার নাম প্রাচীন বাংলার মুদ্রা ও ইতিহাস, একটা সাধারণ গবেষণামূলক বই। সে বইটা নিয়ে ডেস্কের ওপর রাখলো। পাতা উল্টাতে গিয়ে কোনো অস্বাভাবিক কিছু চোখে পড়ল না, কিন্তু বইয়ের শেষ মলাটটা কেমন যেন ফোলা ফোলা লাগলো। অনেক একটা কাটার দিয়ে সাবধানে মলাটের ভেতরের দিকটা কাটতেই বেরিয়ে এলো একটা ভাঁজ করা কাগজ। কাগজটা খুলতেই অনেক দেখলো সেটা একটা পুরনো কলকাতার মানচিত্র। মানচিত্রের ওপর একটা নির্দিষ্ট জায়গায় লাল কালি দিয়ে চিহ্নিত করা। জায়গাটা হলো উত্তর কলকাতার এক পুরনো ছাপাখানার ঠিকানা, আর তার নিচে লেখা প্রিন্টিং প্রেস, কালান্তর, পাসওয়ার্ড ইকো অফ সাইলেন্স। অনিক আর ঈশানী একে অপরের দিকে তাকালো। অবশেষে তারা সেই ভল্টের ঠিকানা খুঁজে পেয়েছে। কমল মিত্রের সূত্র, অরিন্দম সেনের রেখে যাওয়া সংকেত, সব কিছু মিলে গেল। অরিন্দম সেন জানতেন তার জীবন বিপন্ন, তাই তিনি এমনভাবে সূত্র রেখে গিয়েছিলেন যাতে কেবল সঠিক মানুষই তা খুঁজে বের করতে পারে। এখন আমাদের কি করতে হবে? এখন আমাদের সেই ছাপাখানায় যেতে হবে, কিন্তু খুব সাবধানে। ব্ল্যাক লোটাস হয়তো আমাদের ওপর নজর রাখছে, আমরা একা যেতে পারি না। অনেক সঙ্গে সঙ্গে ইন্সপেক্টর রফিক আহমদকে ফোন করলো। সবটা শুনে রফিক প্রথমে বিশ্বাস করতে পারছিলেন না, কিন্তু অনেকের যুক্তি এবং প্রমাণের কাছে তাকে হার মানতে হলো। ঠিক আছে চৌধুরী, আমি টিম নিয়ে তৈরি থাকছি, কিন্তু মনে রাখবেন জায়গাটা বিপজ্জনক হতে পারে। আপনারা আগে ঢুকবেন, আমরা বাইরে থেকে ব্যাকআপ দেব। অনেক রাজি হয়ে গেল। সে জানে এই শেষ ধাপে কোনো ভুল করা চলবে না। কালান্তর ছাপাখানার ভেতরেই লুকিয়ে আছে সেই ভল্ট, যা ব্ল্যাক লোটাসের সাম্রাজ্যকে ধ্বংস করে দিতে পারে। অনেক মানচিত্রটার দিকে তাকিয়ে ভাবছিল, অরিন্দম সেন আর কমল মিত্র দুই বন্ধু মিলে যে লড়াইটা শুরু করেছিলেন তা শেষ করার দায়িত্ব এখন তার কাঁধে। নীরবতার প্রতিধ্বনি, এই পাসওয়ার্ডটা কতখানি প্রতীকী। দুই বন্ধুর মৃত্যুর নীরবতাই আজ প্রতিধ্বনিত হয়ে অপরাধীদের মুখোশ খুলে দিতে চলেছে। গন্তব্য কালান্তর ছাপাখানা, কিন্তু সেখানে কি অপেক্ষা করছে তাদের জন্য? প্রমাণগুলো কি তারা সহজে খুঁজে পাবে, নাকি ব্ল্যাক লোটাসের পাতা ফাঁদে পা দেবে? রহস্যের শেষ অঙ্কের পর্দা উঠতে আর বেশি দেরি নেই। উত্তর কলকাতার এক ঘিঞ্জি গলি, দুপাশে পুরনো নোনা ধরা বাড়ি। দিনের বেলাতেও এখানে সূর্যের আলো পৌঁছয় না। এই গলির শেষ মাথায় দাঁড়িয়ে আছে এক পরিত্যক্ত ছাপাখানা, কালান্তর। মূর্ছে ধরা সাইনবোর্ডে নামটা প্রায় মুছে এসেছে। দেখলেই বোঝা যায় বহু বছর এখানে কোনো কাজ হয়নি। অনিক চৌধুরী আর ঈশানী সেন একটা সাধারণ ট্যাক্সি থেকে নেমে গলির মুখে দাঁড়ালো। তাদের পেছনে কিছুটা দূরে পুলিশের একটা গাড়ি অপেক্ষা করছে, যার ভেতরে আছেন ইন্সপেক্টর রফিক আহমদ ও তার টিম। পরিকল্পনা অনুযায়ী অনিক আর ঈশানী আগে ভেতরে ঢুকবে। অনেক শেষবারের মতো ঈশানীকে জিজ্ঞেস করলো, আপনি নিশ্চিত যে ভেতরে যেতে চান?
ভেতরে কিন্তু বিপদ থাকতে পারে। আমার বাবার জন্য আমি যে কোনো বিপদের মুখোমুখি হতে প্রস্তুত। দুজনে সাবধানে ছাপাখানার বিশাল মরচে ধরা লোহার গেটের দিকে এগিয়ে গেল। গেটে একটা পুরনো দিনের তালা ঝুলছে, কিন্তু সেটা শুধু দেখানোর জন্য। সামান্য ধাক্কা দিতেই ক্যাঁচ ক্যাঁচ শব্দ করে গেটটা খুলে গেল। ভেতরে ঢোকার সাথে সাথেই একটা স্যাঁতস্যাঁতে কালি আর পুরনো কাগজের মিশ্র গন্ধ নাকে এসে লাগলো। মাকড়সার জালে ভরা বিশাল হলঘর। এখানে সেখানে পুরনো ছাপার যন্ত্র দাঁড়িয়ে আছে, যেন অতীতের কঙ্কাল। চারিদিকে রাজ্যের ধুলো। এত বড় জায়গায় ভল্টটা কোথায় থাকতে পারে? অরিন্দমবাবু নিশ্চয়ই কোনো চিহ্ন রেখে গেছেন। অনেক চারিদিকে সতর্ক চোখে তাকাতে তাকাতে বলল। তারা হল ঘরের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে হেঁটে যেতে লাগলো। হঠাৎ অনেকের চোখ পড়ল ঘরের কোণে রাখা একটা পুরনো ক্যালেন্ডারের ওপর। ক্যালেন্ডারটা 10 বছর আগের, একটা নির্দিষ্ট তারিখ 15ই জুন, লাল কালি দিয়ে গোল করা। অনেক বলল, 15ই জুন, এটা তো কমল মিত্রের মৃত্যুর তারিখ। সে ক্যালেন্ডারটার দিকে এগিয়ে গেল। তারিখটা ঠিক নিচে খুব ছোট করে একটা তীর চিহ্ন আঁকা, যেটা মেঝের দিকে ইঙ্গিত করছে। অনেক নিচু হয়ে সেই জায়গাটা ভালো করে দেখল। মেঝের কয়েকটা টালি অন্যগুলোর চেয়ে সামান্য আলাদা। সে পকেট থেকে একটা মাল্টিপারপাস নাইফ বের করে টালির মাঝের সিমেন্টে খোঁচা দিতেই একটা টালি আলগা হয়ে গেল। টালিটা সরাতেই নিচে দেখা গেল একটা লোহার হাতল। পেয়ে গেছি। অনেক উত্তেজনায় বলে উঠল। দুজনে মিলে বেশ খানিকটা শক্তি প্রয়োগ করে হাতলটা ধরে টানতেই মেঝের একটা বড় অংশ এক পাশে সরে গেল। নিচে নামার জন্য কয়েক ধাপ সিঁড়ি। সিঁড়ির শেষে একটা ইস্পাতের দরজা, সেই গোপন ভল্ট। দরজায় কোনো চাবির ব্যবস্থা নেই, আছে একটা ডিজিটাল কিপ্যাড। পাসওয়ার্ড ইকো অফ সাইলেন্স। অনেক বিড়বিড় করে বলে কিপ্যাডে টাইপ করলো। একটা যান্ত্রিক শব্দ হলো এবং ভারী ইস্পাতের দরজাটা ধীরে ধীরে খুলে গেল। ভেতরে একটা ছোট ঘর, আলো বাতাসের কোনো ব্যবস্থা নেই, কিন্তু সব কিছু খুব যত্ন করে সাজানো। ঘরের মাঝখানে একটা টেবিল, আর সেই টেবিলের ওপর রাখা একটা ফাইল, কয়েকটা পেনড্রাইভ আর একটা পুরনো দিনের ডায়েরি। ঈশানী এগিয়ে গিয়ে ডায়েরিটা হাতে নিল। ওটা কমল মিত্রের ব্যক্তিগত ডায়েরি। প্রথম পাতাতেই লেখা, যদি কেউ এই ডায়েরি খুঁজে পাও, যেন আমার মৃত্যু দুর্ঘটনা নয়। ব্ল্যাক লোটাসের মুখোশ খোলার দায়িত্ব আমি তোমার হাতে দিয়ে গেলাম। অনেক ফাইলটা খুলল। ভেতরে বিভিন্ন দুর্লভ মূর্তির ছবি, পাচারের রুট, বিদেশের ব্যাংকে টাকা লেনদেনের রসিদ এবং ব্ল্যাক লোটাসের সদস্যদের নামের তালিকা। সেই তালিকায় চোখ বোলাতেই অনিক এবং ঈশানী দুজনেই চমকে উঠল। তালিকায় প্রথম সারির নামগুলোর মধ্যে একটি হলো অরিত্র সেন। ঈশানী নিজের চোখকে বিশ্বাস করতে পারছিল না। দাদা, দাদা এই চক্রের সঙ্গে জড়িত? অনেক পেন ড্রাইভগুলো পকেটে ঢোকাতে ঢোকাতে বলল, শুধু জড়িত নয় ঈশানী দেবী, এই প্রমাণ অনুযায়ী অরিত্র সেন এই সিন্ডিকেটের অন্যতম প্রধান মাথা। অরিন্দমবাবু হয়তো এই সত্যিটা জেনেই ফেলেছিলেন। হঠাৎ করেই সিঁড়ির ওপর ভেসে এলো একটা পরিচিত কণ্ঠ। সত্যিটা বুঝে ফেলার শাস্তি যে মৃত্যু, বাবা সেটা বুঝতে পারেননি, আর এখন তোমরাও বুঝতে পারছো না। অনিক আর ঈশানী চমকে ওপরে তাকাতেই দেখলো সিঁড়ির মুখে দাঁড়িয়ে আছে অরিত্র সেন। তার হাতে একটা পিস্তল, যা সরাসরি অনিকের দিকে তাক করা। তার পাশে দাঁড়িয়ে আছে আরো দুজন লোক। তুমি নিজের বাবাকে তুমি খুন করেছো? ঈশানীর গলায় ঘৃণা আর অবিশ্বাস। অরিত্র একটা ক্রূর হাসি হাসল। বাবা আমাকে তার সাম্রাজ্য থেকে বঞ্চিত করতে চেয়েছিলেন। তিনি ব্ল্যাক লোটাসের পেছনে লেগেছিলেন, জানতেন না যে তার নিজের ছেলেই এর একটা অংশ।
যেদিন বাবা কমল কাকার পুরনো কাগজপত্র ঘেটে সবটা জেনে ফেলেন, সেদিনই তার ভাগ্য পরিষ্কারভাবে লেখা হয়ে গিয়েছিল। তাহলে সেই রাতে হ্যাঁ হ্যাঁ, সে রাতে আমি বাবার ঘরে গিয়েছিলাম। প্রথমে বোঝানোর চেষ্টা করি, কিন্তু বাবা আমার কোনো কথাই শুনতে রাজি ছিলেন না। উনি পুলিশকে সব জানিয়ে দিতে চেয়েছিলেন। তখন কিছুটা বাধ্য হয়েই, আরে ওনার হার্টের কন্ডিশন তো খারাপ ছিলই, সামান্য একটা শকই যথেষ্ট ছিল। আমি ওনার কফিতে একটা বিশেষ ড্রাগ মিশিয়ে দিয়েছিলাম, যা হার্ট অ্যাটাককে ত্বরান্বিত করে। আর গ্রামাফোনের রেকর্ডটা আমি আছড়ে দিই, যাতে তোমাদের মতো বুদ্ধিমানদের মনোযোগ অন্যদিকে ঘোরানো যায়। কিন্তু তোমরা দেখছি একটু বেশি বুদ্ধিমান। অরিত্র পিস্তলটা অনিকের দিকে স্থির করে বলল, যাই হোক, খেলা এবার শেষ। পিস্তলগুলো আমার হাতে দিয়ে দাও আর শান্তিতে মরো। অনিক বুঝল সে একটা ফাঁদে পা দিয়েছে। অরিত্র হয়তো তাদের অনুসরণই করছিল। ইন্সপেক্টর রফিক বাইরে আছেন, কিন্তু তিনি কিছুই জানেন না। তুমি ভাবছো এখান থেকে তোমরা ফিরতে পারবে? অনেক শান্ত গলায় বলল, সময় নেওয়ার চেষ্টা করে। আরে কেন পারবো না? তোমরা দুজন এখানে দুর্ঘটনাবশত মারা যাবে, এই পুরনো ছাপাখানায় আগুন লেগে যাবে, সব প্রমাণ সহ তোমরা ছাই হয়ে যাবে, কেউ কোনোদিনও জানতে পারবে না। অরিত্রর চোখে মুখে পাশবিক উল্লাস। পরিস্থিতি চূড়ান্ত পর্যায়ের দিকে এগোচ্ছে। বাইরে থাকা পুলিশ কিছু বোঝার আগেই ভেতরে ঘটে যেতে পারে একটা ভয়ঙ্কর মর্মান্তিক ঘটনা। অনিকের হাতে সময় খুব কম। তাকে শুধু নিজের আর ঈশানীর জীবনই বাঁচাতে হবে না, বহু কষ্টে জোগাড় করা প্রমাণগুলোকেও রক্ষা করতে হবে। অরিত্রর হাতে উদ্যত পিস্তল, চোখে হিংস্রতার আগুন। অনিক চৌধুরী বুঝতে পারছিল এখন সামান্য ভুল করা মানেই নিশ্চিত মৃত্যু। ইন্সপেক্টর রফিকের দল বাইরে অপেক্ষায় আছে, কিন্তু এই ভূগর্ভস্থ ভল্ট থেকে তাদের কাছে কোনো খবর পৌঁছানোর উপায়ও নেই। প্রমাণগুলো দাও। হরিত্র গর্জে উঠল। অনেক এক হাতে ফাইল আর পেন ড্রাইভগুলো ধরে রাখল, যেন সেগুলো সে দিয়েই দেবে। তার মস্তিষ্ক যখন ঝড়ের গতিতে কাজ করছে, তাকে সময় কিনতে হবে এবং অরিত্রকে বিভ্রান্ত করতে হবে। অনেক শান্ত কিন্তু তীক্ষ্ণ গলায় প্রশ্ন করল, তোমার কি মনে হয় অরিত্র, তুমি একা এই পুরো সাম্রাজ্য সামলাতে পারবে? তোমার বাবা তোমাকে চিনতে ভুল করেননি, লোভ তোমাকে অন্ধ করে দিয়েছে। চুপ, জ্ঞান দেবেন একদম। বাবা বরাবরই ঈশানীকে বেশি গুরুত্ব দিত আর আমাকে অবহেলা করত। আমি নিজের জায়গা তৈরি করে নিয়েছি। ব্ল্যাক লোটাস এখন আমার পরিচয়। এই কথাগুলো বলার সময় হরিত্রর মনোযোগ সামান্য হলেও অনেকের দিক থেকে ঈশানীর দিকে সরে গেল। ঈশানী তখন ঘৃণায় আর কষ্টে কাঁপছে। তুমি মানুষ নও, পশু। এই সুযোগটাই খুঁজছিল অনেক। সে হাতের ফাইলটা অরিত্রর মুখের দিকে ছুঁড়ে মারল এবং চোখের পলকে পাশে রাখা একটা ভারী লোহার রড তুলে নিয়ে অরিত্র সঙ্গীতের একজনের দিকে আঘাত করলো। লোকটা কিছু বোঝার আগেই মাটিতে লুটিয়ে পড়ল। হরিত্র হতচকিত হয়ে গুলি চালালো, কিন্তু ততক্ষণে অনেক ঈশানীকে নিয়ে একটা পুরনো ছাপার যন্ত্রের আড়ালে চলে গেছে। গুলিটা মেশিনে লেগে কান ফাটানো শব্দ তৈরি করলো। পালাতে পারবে না চৌধুরী। হরিত্র গর্জন করে উঠল। তার অন্য সঙ্গীটিও ততক্ষণে পকেট থেকে ছুরি বের করে এগিয়ে আসছে। ভূগর্ভস্থ ঘরটা এখন একটা যুদ্ধক্ষেত্র। একদিকে নিরস্ত্র অনিক আর আতঙ্কিত ঈশানী, অন্যদিকে পিস্তলধারী অরিত্র আর তার সঙ্গী। অনেক ফিস করে বলল, ঈশানী, আমি ওদের আটকাচ্ছি, তুমি কোনোভাবে এখান থেকে বেরিয়ে পুলিশকে খবর দাও। আমি আপনাকে একা ফেলে যেতে পারবো না। এটা আদেশ ঈশানী, প্রমাণগুলো রক্ষা করতে হবে, যাও। অনিকের গলায় এমন একটা দৃঢ়তা ছিল যা অমান্য করা কঠিন। অরিত্র আর তার সঙ্গী তখন মেশিনের অন্য পাশ দিয়ে তাদের দিকে এগিয়ে আসছিল। অনেক একটা পুরনো কালির টিন তুলে নিয়ে অরিত্রর সঙ্গীর দিকে ছুঁড়ে মারল। লোকটা চোখে মুখে কালি ছিটে গিয়ে সে সাময়িকভাবে অন্ধ হয়ে গেল। এই সুযোগে অনেক ঈশানীকে সিঁড়ির দিকে ঠেলে দিল। যাও। ঈশানী দ্বিধাগ্রস্ত পায়ে সিঁড়ির দিকে দৌড় দিল। হরিত্র তাকে আটকাতে গিয়েও পারল না।
কারণ অনিক তখন তার পদ আটকে দাঁড়িয়েছে। তোর শেষ দেখে ছাড়বো আমি। অরিত্র ক্ষিপ্ত হয়ে অনিকের দিকে গুলি করতে উদ্যত হলো, কিন্তু ঠিক সেই মুহূর্তে একটা অদ্ভুত ঘটনা ঘটল। ঘরের কোণে থাকা একটা পুরনো বিদ্যুতের জাংশন বক্স থেকে স্পার্ক হতে শুরু করলো। হয়তো গুলির আঘাতেই কোনো তার ক্ষতিগ্রস্ত হয়েছিল। স্পার্ক থেকে আগুন ধরে গেল পুরনো কাগজ আর রাসায়নিকের স্তূপে। দাউ দাউ করে আগুন ছড়িয়ে পড়তে লাগলো। ছাপার কালি আর কাগজের কারণে আগুন দ্রুত ভয়াবহ রূপ নিল। আগুন! অরিত্র সঙ্গী চিৎকার করে উঠল। গোটা ঘরটা কালো ধোঁয়ায় ভরে যেতে লাগলো। শ্বাস নেওয়া কঠিন হয়ে পড়েছে। অরিত্র এবার ভয় লাগলো। সে অনিককে ছেড়ে দরজার দিকে দৌড়ানোর চেষ্টা করলো, কিন্তু অনিক তাকে যেতে দিল না। সে অরিত্রকে চাপটে ধরে ফেললো। দুজনের মধ্যে ধস্তাধস্তি শুরু হয়ে গেল। আগুনের লেলিহান শিখা তখন তাদের ঘিরে ফেলেছে। ধোঁয়ায় চোখ জ্বালা করছে, দম আটকে আসছে। ঠিক সেই মুহূর্তে সিঁড়ির মুখ থেকে ভেসে এলো ইন্সপেক্টর রফিকের গলা। হ্যান্ডস আপ অরিত্র, পুলিশ তোমাকে ঘিরে ফেলেছে। ঈশানী বাইরে বেরিয়ে পুলিশকে সবটা জানিয়েছিল। রফিক আর তার দল আর অপেক্ষা করেনি, তারা ভেতরে ঢুকে পড়েছে। পুলিশ দেখে অরিত্র শেষ আশাটুকুও নিভে গেল। সে মরিয়া হয়ে অনিককে ধাক্কা দিয়ে আগুনের বৃত্ত থেকে বেরিয়ে পালানোর চেষ্টা করলো, কিন্তু অনিক তার পা ধরে ফেলল। অনিক কাশতে কাশতে বলল, খেলা শেষ অরিত্র। পুলিশ অফিসাররা এসে অরিত্র ও তার সঙ্গীদের ধরে ফেলল। অনিককে ধোঁয়ার ভেতর থেকে প্রায় টেনে বের করে আনা হলো। বাইরে বেরিয়ে সে বুক ভরে শ্বাস নিল। ঈশানী ছুটে এসে তার পাশে দাঁড়ালো। আপনি ঠিক আছেন? হ্যাঁ, আমি ঠিক আছি। আমি ঠিক আছি। প্রমাণগুলো আর পেনড্রাইভটা আমার পকেটে। দাউ দাউ করে জ্বলতে থাকা কালান্তর ছাপাখানার দিকে তাকিয়ে অনেকের মনে হলো একটা অধ্যায়ের শেষ হলো। অরিন্দম সেন আর কমল মিত্রের মৃত্যুর প্রতিধ্বনি আজ অপরাধীদের কারাগারে পৌঁছে দিল। কিন্তু একটা প্রশ্ন তখনও অনেকের মনে খচখচ করছিল। অরিন্দম সেনের কফিতে যে বিশেষ ড্রাগটা মেশানো হয়েছিল, সেটা অরিত্রর মতো একজন সাধারণ বোহেমিয়ান ছেলে পেল কোথা থেকে? ব্ল্যাক লোটাস সিন্ডিকেটের শিকড় কি আরো গভীরে? অরিত্র কি শুধু দাবার একটা ঘুঁটি ছিল? তার পেছনে কি আরো কোনো বড় মাথা আছে? শান্তিনিবাসের আপাত শান্তি পরিবারে যে ষড়যন্ত্রে জাল বোনা হয়েছিল, তা সত্যি কি ছিন্ন হয়েছে, নাকি আসল খেলোয়াড় এখনো পর্দার আড়ালেই রয়ে গেছে? অরিত্র সেন এবং তার সহযোগীরা ধরা পড়ার পর সবাই যখন ভাবছিল রহস্যের অবসান ঘটেছে, তখন অনিক চৌধুরীর মনে নতুন করে সন্দেহের মেঘ জমতে শুরু করেছিল। অরিত্রকে জেরা করে ব্ল্যাক লোটাস সিন্ডিকেটের অনেক সদস্যকে গ্রেপ্তার করা হয়। উদ্ধার হওয়া প্রমাণগুলো সিন্ডিকেটকে ভেঙে দেওয়ার জন্য যথেষ্ট ছিল, কিন্তু অনেকের খটকাটা ছিল অন্য জায়গায়। অরিত্রর মতো একজন উদ্ধত আর অপরিণত যুবক এত বড় একটা আন্তর্জাতিক সিন্ডিকেটের মাথা হতে পারে না। সে বড়জোর একজন গুরুত্বপূর্ণ সদস্য হতে পারে, কিন্তু মূল চালিকা শক্তি নয়। আর অরিন্দম সেনকে খুন করার পদ্ধতিটাও খুব নিখুঁত ছিল। এমন এক ড্রাগ ব্যবহার করা হয়েছিল যা সহজেই হার্ট অ্যাটাক বলে চালিয়ে দেওয়া যায়। এই ড্রাগ কোনো সাধারণ অপরাধীর পক্ষে জোগাড় করা প্রায় অসম্ভব। অনেক ইন্সপেক্টর রফিকের সাথে তার সন্দেহের কথা আলোচনা করল। রফিক সাহেব, আমার মনে হচ্ছে আমরা শুধু গাছের ডালপালা ছেঁটেছি, মূল শেকড়টা এখনো মাটির নিচেই রয়ে গেছে। কি বলতে চাইছেন চৌধুরী? অরিত্রকে কেউ পেছন থেকে পরিচালনা করছিল, এমন কেউ যে খুব বুদ্ধিমান, ঠান্ডা মাথার এবং শান্তিনিবাসের খুব কাছের একজন মানুষ। অনেকের সন্দেহের তীর এবার ঘুরে গেল অন্য একজনের দিকে, শর্মিলা সেন, অরিন্দম সেনের সুন্দরী নিষ্পৃহ স্ত্রী।
তার অতীত সম্পর্কে অরিন্দম সেন কিছু জানতেন, যা তিনি ডায়েরিতে লিখেও ছিলেন। অনেক ঠিক করল শর্মিলা সেনের অতীত নিয়ে তাকে অনুসন্ধান করতে হবে। সে তার পুরনো কিছু সোর্সকে কাজে লাগালো। কয়েকদিন চেষ্টার পর কিছু চাঞ্চল্যকর তথ্য উঠে এলো। শর্মিলা সেনের আসল নাম শর্মিলা নয়, নয়না সান্যাল। বছর 15 আগে সে কলকাতার এক নামকরা রাসায়নিক গবেষণাগারে জুনিয়র কেমিস্ট হিসেবে কাজ করত। সেই সময় কিছু দুর্লভ এবং বিপজ্জনক রাসায়নিক চুরির অভিযোগে তাকে বরখাস্ত করা হয়, কিন্তু প্রমাণের অভাবে তার বিরুদ্ধে কোনো মামলা হয়নি। এরপর সে নিজের পরিচয় বদলে ফেলে এবং কয়েক বছর পর শিল্পপতি অরিন্দম সেনকে বিয়ে করে সমাজের উচ্চ স্তরে উঠে আসে। সবচেয়ে চমকপ্রদ তথ্য হলো, যে গবেষণাগারে নয়না ওরফে শর্মিলা কাজ করত, সেই গবেষণাগারটি কমল মিত্রের প্রত্নতাত্ত্বিক গবেষণার সাথেও যুক্ত ছিল। অনেকের কাছে পুরো ছবিটা পরিষ্কার হয়ে গেল। শর্মিলাই হলো ব্ল্যাক লোটাসের আসল মস্তিষ্ক। কমল মিত্র হয়তো সেই সময় শর্মিলার আসল পরিচয় এবং সিন্ডিকেটের সাথে তার যোগাযোগের কথা জেনে ফেলেছিলেন, তাই তাকে সরিয়ে দেওয়া হয়। আর অরিন্দম সেন যখন সম্প্রতি তার স্ত্রীর অতীত এবং ব্ল্যাক লোটাসের সাথে তার যোগসাজশের প্রমাণ খুঁজে পান, তখন তাকেও একই পরিণতি ভোগ করতে হয়। অরিত্র ছিল শর্মিলার হাতের পুতুল। শর্মিলা তার লোভকে কাজে লাগিয়ে তাকে সিন্ডিকেটে টেনে এনেছিল এবং নিজের পথের কাঁটা অর্থাৎ তার স্বামী অরিন্দম সেনকে সরাতে তাকে ব্যবহার করেছিল। কিন্তু শুধু অনুমান দিয়ে তো আর এত বড় একজন অপরাধীকে ধরা যায় না। অনেকের হাতে কোনো প্রমাণ ছিল না। অনেক ঠিক করলো সে শর্মিলাকে মানসিকভাবে কোণঠাসা করবে। সে আবার শান্তিনিবাসে গেল। শর্মিলা সেন তখন বসার ঘরে বসে একটা ফ্যাশন ম্যাগাজিন পড়ছিল, যেন কিছুই হয়নি। তার মুখে কোনো উদ্বেগের ছাপ নেই। আপনার ছেলের জন্য আমার দুঃখ হচ্ছে মিসেস সেন। অরিত্র একা একা এত বড় একটা অপরাধ করে ফেলল, অথচ আপনি মা হয়ে কিছুই টের পেলেন না। তবে আমার অবাক লাগছে, নয়না সান্যালের মতো একজন প্রতিভাময়ী কেমিস্টের সৎ ছেলে হয়েও অরিত্র বোকার মতো কাজ করলো কি করে? নয়না সান্যাল নামটা শোনার সাথে সাথেই শর্মিলার হাত থেকে ম্যাগাজিনটা পড়ে গেল। তার শান্ত নিষ্পৃহ মুখোশটা এক মুহূর্তে খসে পড়ল। তার চোখে মুখে ফুটে উঠল ভয় আর আতঙ্ক। সে তোতলাতে তোতলাতে বলল, কে কে নয়না সান্যাল? আমি চিনি না। চেনেন না? অনেক টেবিলের ওপর একটা পুরনো ছবি রাখলো। ছবিটা সেই রাসায়নিক গবেষণাগারের, যেখানে কম বয়সী নয়না সান্যাল তার সহকর্মীদের সাথে দাঁড়িয়ে আছে। এই ছবিটাও নিশ্চয়ই আপনার অচেনা। অরিন্দম বাবু আপনার এই অতীতটা জেনেই ফেলেছিলেন, তাই না? আর কমল মিত্রও জানতেন, তাই তাদের দুজনকেই পৃথিবী থেকে সরে যেতে হলো। শর্মিলা বুঝতে পারল তার সব খেলা শেষ। সে উঠে দাঁড়ালো। তার চোখে এখন আর ভয় নয়, ফুটে উঠল হিংস্রতা। হ্যাঁ, আমি নয়না, আমি ব্ল্যাক লোটাসের স্রষ্টা। অরিন্দম আমার যোগ্য ছিল না। আমি আমার নিজের সাম্রাজ্য তৈরি করতে চেয়েছিলাম। কমল আর অরিন্দম দুজনেই আমার পথের কাঁটা হয়ে দাঁড়িয়েছিল, তাই তাদের আমি সরিয়ে দিয়েছি। অরিত্রকে ব্যবহার করে? অরিত্র একটা লোভী বোকা ছেলে। ওকে ব্যবহার করা খুব সহজ ছিল। আমি ওকে সেই ড্রাগ দিয়েছিলাম। ভেবেছিলাম সব দোষ ওর ঘাড়ে চাপিয়ে আমি আড়ালেই থেকে যাব। ঠিক সেই মুহূর্তে ঘরের দরজায় এসে দাঁড়ালেন ইন্সপেক্টর রফিক আহমদ ও তার টিম। তারা পাশের ঘরে অপেক্ষা করছিলেন। অনেক আগে থেকেই সব পরিকল্পনা করে রেখেছিল। রফিক এগিয়ে এসে বললেন, আপনার স্বীকারোক্তি রেকর্ড করা হয়েছে মিসেস সেন। দ্য গেম ইজ ওভার। শর্মিলা সেন স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে রইল। তার এতদিনের ষড়যন্ত্রের জাল যে এত সহজে ছিন্ন ভিন্ন হয়ে যাবে তা সে কল্পনাও করতে পারেনি। শান্তিনিবাসের ওপর থেকে যেন একটা কালো ছায়া সরে গেল।
ঈশানী তার বাবা এবং সৎ ভাইয়ের কৃতকর্মের জন্য ব্যথিত হলেও সত্যটা সামনে আসায় সে স্বস্তি পেল। অনিক চৌধুরী শান্তিনিবাস থেকে বেরিয়ে আসার সময় শেষবারের মতো বাড়িটার দিকে তাকালো। একটা পরিবার লোভ আর ষড়যন্ত্রের কারণে কিভাবে ধ্বংস হয়ে গেল। মৃত্যুর প্রতিধ্বনি অবশেষে থেমেছে, কিন্তু তার রেশ রয়ে গেছে বাড়িটার প্রতিটি ইঁটে। সে নিজের গাড়িতে উঠে বসল। একটা জটিল রহস্যের সমাধান করার তৃপ্তি তার মনে, কিন্তু সে জানে এই শহরে এমন আরও অনেক শান্তিনিবাস আছে যেখানে পর্দার আড়ালে ঘটে চলেছে আরও অনেক ভয়ঙ্কর অপরাধ। আর তার মতো মানুষদের কাজ হলো সেই পর্দার পেছনের সত্যটাকে সবার সামনে নিয়ে আসা। শর্মিলা সেন এবং অরিত্রর গ্রেপ্তারের পর ব্ল্যাক লোটাস সিন্ডিকেট প্রায় ভেঙে পড়ল। খবরের কাগজ আর টেলিভিশনে অনিক চৌধুরীর বুদ্ধিমত্তার প্রশংসা। শান্তিনিবাসের মামলাটি আপাত দৃষ্টিতে শেষ। ঈশানী সেন তার বাবার রেখে যাওয়া ব্যবসার দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছে এবং ধীরে ধীরে শোক কাটিয়ে ওঠার চেষ্টা করছে। সব কিছু শান্ত হয়ে এলেও অনিকের মনে কোথাও যেন একটা কাঁটা বিঁধেছিল। তার মনে হচ্ছিল গল্পের শেষটা এখনো বাকি। শর্মিলা সেন ব্ল্যাক লোটাসের স্রষ্টা হতে পারে, কিন্তু এত বড় একটা আন্তর্জাতিক পাচার চক্র শুধুমাত্র একজন কেমিস্টের পক্ষে একা তৈরি করা এবং চালানো সম্ভব নয়। এর পেছনে নিশ্চয়ই আরও বড় কোনো শক্তি কাজ করছে, এমন কেউ যে এখনো পর্দার আড়ালেই রয়ে গেছে। এই ভাবনা থেকেই অনেক ব্ল্যাক লোটাসের উদ্ধার হওয়া ফাইলগুলো নতুন করে ঘাঁটতে শুরু করলো। পেন ড্রাইভে থাকা লেনদেনের তথ্যে চোখ বোলাতে গিয়ে একটা অদ্ভুত প্যাটার্ন তার নজরে এলো। প্রতি মাসে একটা বড় অঙ্কের টাকা সুইজারল্যান্ডের একটা নির্দিষ্ট অ্যাকাউন্টে পাঠানো হতো। অ্যাকাউন্ট হোল্ডারের নাম দেওয়া হয়েছিল মরফিউস। মরফিউস গ্রিক স্বপ্নের দেবতা। এই ছদ্মনামের আড়ালে কে থাকতে পারে? এই মরফিউস কি তাহলে সিন্ডিকেটের আসল নিয়ন্ত্রক? অনেক তার আন্তর্জাতিক নেটওয়ার্ক ব্যবহার করে এই সুইস অ্যাকাউন্টের মালিকের পরিচয় জানার চেষ্টা করল। কাজটা কঠিন এবং সময় সাপেক্ষ ছিল। কয়েক সপ্তাহ কেটে গেল, কিন্তু কোনো উল্লেখযোগ্য তথ্য উঠে এলো না। এরই মধ্যে একদিন সন্ধ্যায় অনেকের অফিসে একটা বেনামি পার্সেল এলো। ভেতরে কোনো চিঠি ছিল না, ছিল শুধু একটা ছোট নকশা করা কাঠের বাক্স। বাক্সটা খুলতেই অনেক দেখল ভেতরে একটা পুরনো দিনের পকেট ঘড়ি। ঘড়িটা বন্ধ, কিন্তু তার ডায়ালে সময়ের বদলে আঁকা রয়েছে একটা পদ্ম ফুলের ছবি, একটা কালো পদ্ম। অনেকের শির দাঁড়া দিয়ে একটা হিমেল স্রোত বয়ে গেল। এটা একটা বার্তা, ব্ল্যাক লোটাস এখনো শেষ হয়ে যায়নি। তারা জানে অনেক তাদের পেছনে লেগেছে এবং এটা তারই জন্য একটা সতর্ক বার্তা। অনেক ঘড়িটা খুব সাবধানে পরীক্ষা করতে লাগলো। সে ঘড়ির পেছনের ঢাকনাটা খুলতেই দেখল ভেতরে ছোট করে খোদাই করা কয়েকটা সংখ্যা, একটা জিপিএস কোঅর্ডিনেট। অনেক দ্রুত তার ল্যাপটপে কোঅর্ডিনেটটা ফেলে লোকেশন সার্চ করলো। জায়গাটা হলো কলকাতা থেকে বেশ কিছুটা দূরে, ডায়মন্ড হারবারের কাছে, নদীর ধারে একটা পুরনো পরিত্যক্ত বাতি ঘর। এটা কি একটা ফাঁদ, নাকি মরফিউস নিজেই তাকে কোনো কারণে সেখানে ডাকছে? ঝুঁকি আছে জেনেও অনেক ঠিক করলো সে যাবে। এমন সুযোগ হাতছাড়া করা যায় না। পরদিন ভোরে বেরিয়ে পড়ল সেই বাতি ঘরের উদ্দেশ্যে। প্রায় 2 ঘন্টা ড্রাইভ করার পর সে পৌঁছালো সেই জায়গায়। নদীর জলরাশি আর তার তীরে নিঃসঙ্গভাবে দাঁড়িয়ে থাকা বাতিঘর। পরিবেশটাই কেমন যেন রহস্যময়। অনেক গাড়ি থেকে নেমে বাতিঘরের দিকে এগিয়ে গেল। দরজাটা খোলাই ছিল, ভেতরে পেঁচানো সিঁড়ি উঠে গেছে ওপরের দিকে। অনেক সাবধানে সিঁড়ি বেয়ে উঠতে লাগলো।
বাতি ঘরের মাথায় কাঁচ ঘেরা ঘরটায় পৌঁছে সে দেখল একজন বৃদ্ধ ভদ্রলোক একটা চেয়ারে বসে নদীর দিকে তাকিয়ে আছেন। তার পরনে দামি স্যুট, হাতে একটা ওয়াকিং স্টিক। অনিককে দেখে তিনি ধীরে ধীরে ঘুরলেন। তার মুখটা দেখেই অনেক চমকে উঠল। এই মুখটা তার চেনা। ইনি হলেন শহরের একজন অত্যন্ত সম্মানীয় এবং প্রভাবশালী ব্যক্তি, অবসরপ্রাপ্ত বিচারপতি অম্বরীশ মুখার্জি। বিভিন্ন সমাজ সেবামূলক কাজের জন্য তিনি সুপরিচিত। আমি জানতাম তুমি আসবে অনেক। বিচারপতির কণ্ঠস্বর শান্ত কিন্তু কর্তৃত্বপূর্ণ। আপনি আপনি মরফিয়াস। অম্বরীশ মুখার্জি মৃদু হাসলেন। ছদ্মনামটা আমারই দেওয়া। আমি মানুষকে স্বপ্ন দেখাই, সম্পদের স্বপ্ন, ক্ষমতার স্বপ্ন, আর সেই স্বপ্নের আড়ালে নিজের কাজটা সেরে ফেলি। কিন্তু কেন? আপনার তো কোনো কিছুর অভাব ছিল না। অভাব অভাব ছিল উত্তেজনা আর ক্ষমতার। বিচারপতির চোখে একটা অদ্ভুত দ্যুতি। আইনের রক্ষক হয়ে আমি দেখেছি, আইন শুধু দুর্বলদের জন্য। শক্তিশালীরা সবসময় আইনের ঊর্ধ্বে থাকে। তাই আমি নিজেই নিয়ম তৈরি করার সিদ্ধান্ত নিই। ব্ল্যাক লোটাস আমার সেই ক্ষমতারই প্রকাশ। শর্মিলা অরিত্ররা আমার হাতের খুঁটি মাত্র। কমল মিত্র আর অরিন্দম সেনকেও আপনি... হ্যাঁ, তারা আমার জগতের বেশি কাছাকাছি চলে এসেছিল। অরিন্দম আমার পুরনো বন্ধু ছিল, কিন্তু ব্যবসার ক্ষেত্রে কোনো বন্ধুত্ব নেই। তাকে সরাতে আমার হাত একটুও কাঁপেনি। অনেক বুঝতে পারল সে এক ভয়ঙ্কর মানুষের সামনে দাঁড়িয়ে আছে। এই মানুষটার প্রভাব এতটাই যে তার বিরুদ্ধে প্রমাণ জোগাড় করা প্রায় অসম্ভব। তাহলে আমাকে এখানে ডেকে পাঠালেন কেন? আমাকেও সরিয়ে দেওয়ার জন্য? তোমাকে মারলে আমার কোনো লাভ নেই অনেক, বরং আমি তোমাকে একটা প্রস্তাব দিতে এসেছি। তুমি খুব প্রতিভাবান, আমার সাথে যোগ দাও। আমরা একসাথে এমন এক সাম্রাজ্য গড়ব যা কেউ কোনোদিনও ভাঙতে পারবে না। বিচারপতি মুখার্জি, আপনি হয়তো আইনকে কিনতে পারেন, কিন্তু আত্মসম্মানকে নয়। আমি আপনার প্রস্তাবে রাজি নই। অম্বরীশ মুখার্জির মুখটা কঠিন হয়ে গেল। আমি তোমাকে ভাবতে সুযোগ দিয়েছিলাম অনেক, তুমি সেটা গ্রহণ করলে না। খুব খারাপ লাগলো। তিনি তার ওয়াকিং স্টিকটা তুললেন। অনেক প্রস্তুত হলো আক্রমণের জন্য, কিন্তু বিচারপতি আক্রমণ করলেন না। তিনি স্টিক দিয়ে বাতি ঘরের কাঁচের জানলায় 3 বার টোকা দিলেন। এটা একটা সংকেত। কিছুক্ষণের মধ্যেই নিচে কয়েকটা গাড়ির শব্দ শোনা গেল। অনেক বুঝল সে পুরোপুরি ফাঁদে আটকে গেছে। বাতি ঘরটা চারিদিক থেকে ঘিরে ফেলা হয়েছে, পালানোর কোনো পথ নেই। তোমার খেলা শেষ অনেক চৌধুরী। মৃত্যুর প্রতিধ্বনি শুনতে পাচ্ছ? ওটা তোমার জন্যই বাজছে। তোমার মতো বুদ্ধিমান ছেলের জন্য এমন সাদামাটা শেষ আমি ভাবিনি। কিন্তু তুমি আমাকে হতাশ করেছ অনেক, তাই এটাই তোমার প্রাপ্য। তিনি তার ওয়াকিং স্টিকটা দিয়ে আবার সংকেত দেওয়ার জন্য তুললেন, কিন্তু ঠিক সেই মুহূর্তে বাতি ঘরের নিচ থেকে ভেসে এলো গুলির শব্দ আর তুমুল হট্টগোল। অম্বরীশ মুখার্জি চমকে উঠলেন। কি হচ্ছে সব? অনেকের মুখে এবার ফুটে উঠল একটা রহস্যময় হাসি। আপনি কি ভেবেছিলেন বিচারপতি আমি আপনার পাতা ফাঁদে একা একা পা দেব? বাতি ঘরের পেঁচানো সিঁড়ি বেয়ে দ্রুত উপরে উঠে এলেন ইন্সপেক্টর রফিক আহমদ ও তার সশস্ত্র পুলিশ বাহিনী। খেল খতম বিচারপতি মুখার্জি, আপনার সব কীর্তি ফাঁস হয়ে গেছে। হতভম্ব অম্বরীশ মুখার্জি দেখলেন তার লোকেরা পুলিশের কাছে আত্মসমর্পণ করছে। তিনি বুঝতে পারছিলেন না এটা কিভাবে সম্ভব হলো। তিনি অনেকের দিকে তাকিয়ে প্রশ্ন করলেন, কিন্তু কিন্তু কিভাবে?
অনিক তার পকেট থেকে সে পুরনো পকেট ঘড়িটা বের করলো। আপনি যখন আমাকে এই ঘড়িটা পাঠিয়েছিলেন তখন একটা ছোট্ট ভুল করে ফেলেছিলেন। এর ভেতরে শুধু জিপিএস কোঅর্ডিনেট ছিল না, ছিল একটা অতি ক্ষুদ্র অডিও ট্রান্সমিটারও। আপনি যখন আমাকে ফাঁদে ফেলার পরিকল্পনা করছিলেন তখন আমি আপনার প্রতিটি পদক্ষেপের ওপর নজর রাখছিলাম। অনেক বাতি ঘরে আসার আগেই ইন্সপেক্টর রফিককে সবটা জানিয়ে এসেছিল। রফিক এবং তার দল কিছুটা দূরে অপেক্ষা করছিল সঠিক সময়ের জন্য। অনিক আর বিচারপতির কথোপকথন পুরোটাই তারা শুনতে পাচ্ছিল। এটাই ছিল অম্বরীশ মুখার্জির বিরুদ্ধে অকাট্য প্রমাণ। আপনি ভেবেছিলেন আপনি স্বপ্নের দেবতা মরফিয়াস, কিন্তু আপনি ভুলে গিয়েছিলেন প্রতিটা স্বপ্নেরই শেষ থাকে। অম্বরীশ মুখার্জির দম্ভ ও তার ক্ষমতার অহংকার এক মুহূর্তে চুরমার হয়ে গেল। তিনি বুঝতে পারলেন তার দীর্ঘদিনের অপরাধের সাম্রাজ্য শেষ। তিনি তার শেষ চেষ্টা হিসেবে অনিককে আক্রমণ করতে গেলেন, কিন্তু তার আগেই পুলিশ তাকে ধরে ফেলল। হাতে হাত কড়া পড়া অবস্থায় সিঁড়ি দিয়ে নামতে নামতে তিনি শেষবারের মতো অনিকের দিকে তাকালেন। তার চোখে ছিল শুধুই ঘৃণা। শান্তিনিবাসের রহস্যের জাল অবশেষে পুরোপুরি ছিন্ন হলো। অরিন্দম সেন এবং কমল মিত্রের মৃত্যুর পেছনে থাকা আসল অপরাধী ধরা পড়ল। ব্ল্যাক লোটাস সিন্ডিকেটের মূল শেকড় উপড়ে ফেলা হলো। কয়েকদিন পর ঈশানী সেন এসেছে অনিকের অফিসে। তার হাতে একটা চেক। এটা আপনার পারিশ্রমিক মিস্টার চৌধুরী। যদিও আপনি যা করেছেন তার কোনো মূল্য হয় না। অনেক চেকটা হাতে নিয়ে মৃদু হাসল। আমার আসল পারিশ্রমিক হলো সত্যটাকে সামনে আনতে পারা। আপনার বাবা এবং তার বন্ধু এখন শান্তিতে থাকবেন। ঈশানী কৃতজ্ঞ চোখে তার দিকে তাকিয়ে থাকলো। শান্তিনিবাস এখন সত্যি শান্তিনিবাস হয়ে উঠবে। সব কিছুর জন্য আপনাকে অনেক ধন্যবাদ। ঈশানী চলে যাওয়ার পর অনেক একা তার অফিসে বসে কফির কাপে চুমুক দিল। বাইরে আবার ঝিরিঝিরি বৃষ্টি শুরু হয়েছে। তার মনে হলো প্রতিটা অপরাধী তার পেছনে একটা প্রতিধ্বনি রেখে যায়। সেই প্রতিধ্বনি কান পেতে শুনতে পারলেই সত্যের সন্ধান মেলে। অরিন্দম সেনের মৃত্যুর প্রতিধ্বনি তাকে এক জটিল ষড়যন্ত্রের কেন্দ্রবিন্দুতে নিয়ে গিয়েছিল। সে সফল হয়েছে, কিন্তু সে জানে এই শহর ঘুমিয়ে পড়লে অন্ধকারে আরও অনেক নতুন প্রতিধ্বনি জন্ম নেয়। নতুন কোনো রহস্যের আহ্বান তাকে আবার টেনে নিয়ে যাবে নতুন এক অনুসন্ধানে। অনিক চৌধুরী কফির কাপটা নামিয়ে রেখে জানালার বাইরে তাকিয়ে রইল। তার চোখ দুটো তখন ভবিষ্যতের কোনো এক অসমাপ্ত রহস্যের সন্ধানে স্থির। শুনছিলেন অমিত শিকারীর কলমে মৃত্যুর প্রতিধ্বনি। কেমন লাগলো আজকে গল্পটি? যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই ভিডিওটিকে লাইক করুন, ভিডিওটি শেয়ার করুন, যাতে আরও বেশি সংখ্যক লোকের কাছে আমরা পৌঁছাতে পারি। আর আপনাদের মতামত দয়া করে কমেন্ট সেকশনে লিখে আমাদেরকে জানান। আর নতুন শ্রোতা বন্ধুরা দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। দেখা হবে আগামী সপ্তাহে আরও একটি দুর্দান্ত গল্পের সাথে। আজ গল্প পাঠে ছিল আবির, অতনু, বর্ণালী, মৌসুমী, সুদীপ্ত, মৃন্ময় ও আমি রাজদীপ। ফিরব আগামী সপ্তাহে। ততদিন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবসর সময় অতি অবশ্যই শুনতে থাকবেন গল্পের ফেরিওয়ালা গ্রুপের নানান অডিও স্টোরিজ। ধন্যবাদ।